ফিরে এলাম দ্বিতীয় পর্বে। যে প্রসঙ্গটা আসবো যে আপনার নাম মানে রমলাদির নাম সুভাষদার নাম এলেই আরেকটি নাম খুব স্বাভাবিকভাবে চলে আসে জ্যোতিবাবুর নাম, এবং তার সঙ্গে আপনাদের যে পারিবারিক সম্পর্ক সেটা খাবার আদান প্রদান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জ্যোতিবাবুর মতামত নিয়ে সুভাষদার চলা। তো সেই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন, বিশেষ করে এটা জানি যে আপনার হাতে রান্না খেতে কোন কোন রান্না খেতে খুব ভালোবাসতেন। জ্যোতিবাবু আমার বাবার সাথে কোনো মিটিং টিটিংয়ে দেখা হলেই বলতেন, আপনার মেয়ে তো আমাকে রান্না করে খাওয়ায়, কিন্তু ও তো সুভাষকে যেমন তেল ঝোল ছাড়া রান্না খাওয়ায়, আমাকে তাই খাওয়ায়। তা আমি তখন বলতাম যে এটা খাওয়াচ্ছি বলে আপনি দেখবেন আপনার ভালো থাকবেন আপনি। আসলে জ্যোতিবাবু বরাবরই একটু তেল মশলাদার খাবার পছন্দ করতেন। বৌদি তো ঢাকার বাড়িতে রান্নাতে খুব পারদর্শী ছিলেন, কিন্তু জ্যোতিবাবু একটা সময়ের পরে কিন্তু জ্যোতিবাবু একেবারেই খাওয়া দাওয়া করতেনই না, খুব কম খেতেন। আর আগে মাছ মাংস, ইলিশ মাছ চিংড়ি মাছ এই সমস্ত পছন্দ করতেন, এগুলি খেতেনই না একদম। মটন প্রচণ্ড পছন্দ করতেন, কিন্তু এটা খেতেন না। আর আমাকে বলতেন সুভাষের খাওয়া বন্ধ করো, সুভাষের খাওয়া কমাও, খেতে দিও না। এবং জ্যোতিবাবু যদি সামনে থাকতেন কোথাও খাওয়ার জায়গাতে, কোথাও জ্যোতিবাবু বলতেন সুভাষ এত খাবে না। তা আর নিজে অত্যন্ত স্বল্পাহারী ছিলেন, একটু মাছের ঝোল, একটু সবজি, এইরকম জিনিসই খেতেন, খুবই কম খেতেন পরের দিকে। তা পরের দিকে তো প্রথম শুরু হয়েছিল বৌদির একবার পা ভাঙলো, একবার হাত ভাঙলো। ওরা এখানে সল্টলেকে চলে এলেন যখন, সেই সল্টলেকে চলে আসার ক্ষেত্রেও সুভাষদার একটা খুব ছিল যে আমরা একসময় ওখানটায় ছিলাম ওই বাড়িটাতে। সুভাষদা অসুস্থ হয়েছিলেন, তখন বলেছিল ডাক্তার একটু নিরিবিলি ভালো জায়গাতে থাকার জন্যে আমাদের ওই ছোট্ট ফ্ল্যাটের থেকে। সেই সময় পার্টি বলল যে ওইখানে থাকার ব্যবস্থা হলো। পিডব্লিউডির থেকে বোধহয় যতীনদা ছিলেন বা ক্ষিতি গোস্বামী, আমার ঠিক খেয়াল নেই, ওরা কেউ তখন। সেই ও দেখে বলল যে পার্টিকে যে এইখানটায় যদি জ্যোতি বসু এসে থাকেন ওনার 10 বছর আয়ু বেড়ে যাবে, ওই রাজভবনের ওই ইয়ের মধ্যে থাকার থেকে। তারপরে চলে এলেন এখানে, তাও বৌদি অনেক দিন আসেননি, বৌদির পছন্দ ছিল না, পরে এসছেন। সেই সময় আমি পাতিপুকুরের বাড়ির থেকেই রান্না করে এখানে পাঠিয়েছি। বৌদি রান্না করতে পারছেন না, ওদের যে নিমাই বলে ছেলেটি রান্না করতো সে দেশে গেছে, একবার সে অসুস্থ হলো, এই দিয়ে শুরু হয়েছিল। সে তো বোধহয় 91-92 সালে। তারপর থেকে সুভাষদাই একটু কোনো ভালো রান্না হলে বলতেন একটু জ্যোতিবাবুকে পাঠিয়েছো, একটু জ্যোতিবাবুকে পাঠাও না। এটা বলতে বলতে আমার তখন প্রথমে সাহসে কুলোতো না, তারপরে ধীরে ধীরে অকুত ভয় শুরু করলাম। তারপরে যেটা হয় যে এই জ্যোতিবাবুর সম্পর্কে কত ধারণা ছিল, কাছে যেতে ভয় পেতাম, যদিও ছাত্র করতাম যখন, সেই সময় থেকেই তো জ্যোতিবাবুকে দেখেছি। সেই সময় একটু তবুও প্রমোদদার কাছে খুব মানে যতটা সহজ সরল স্বাভাবিকভাবে ছিলাম, জ্যোতিবাবুর নিজস্ব যে গ্র্যাভিটি, তার পার্সোনালিটি, তার কাছে একটু এগোনোই তো কঠিন। যাই হোক, তারপরে ধীরে ধীরে সেটা মানে টপকালাম এবং জ্যোতিবাবুর সাথে মানে একটা তর্কাতর্কি করার জায়গাতে পৌঁছে গেলাম। জ্যোতিবাবুর জন্মদিন শুরু করলাম, তো সেটা তো আমাদের পার্টিতে একটা সাংঘাতিক ব্যাপার। জীবিত অবস্থায় জন্মদিন পালন মানে পার্সোনালি নিজেরা বাড়িতে ছেলে মেয়ের জন্মদিন এখন একটু একটু হয়, তখন এগুলোও হতো না। কাজেই সেই রকম একটা জায়গায় জ্যোতিবাবুর জন্মদিন পালন, এটা পথের পাঁচালী আমার সংগঠন সেই থেকে করেছি। তা পথের পাঁচালীও তো সুভাষদার মস্তিষ্ক প্রসূতই। আমি ছোটোবেলার থেকে একটা সংগঠন এটা করতাম, কিন্তু এটাকে এত বড় করা, এটাকে মানে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা তো সুভাষদার দৃষ্টিভঙ্গি ছাড়া এটা হতো না। তা সেই রকম জায়গাতে ও বলল যে তোমরা পথের পাঁচালীর থেকে জ্যোতিবাবুর জন্মদিন করছো না কেন? তা আমরা তো সাহস পাচ্ছি না। তারপরে জ্যোতিবাবুর কাছে জানলেন যে জ্যোতিবাবুকে না জিজ্ঞেস করে, ওটা পার্টিকে জিজ্ঞেস করলে হবে না, তা জ্যোতিবাবুকে জিজ্ঞেস করতে হবে। তা সেই জ্যোতিবাবুকে ধরলাম। তা প্রথমে তো হাউটিয়ে দিলেন, সেই সুভাষের পাগলামি।
তাই এইসব করলেন করে তারপরে আমরা বললাম যে এটা তো মানুষ আপনার কাছে আসতে চায়। এই যে ইন্দিরা ভবনের দরজাটা, এই দরজাটার মধ্যে কি আছে মানুষ জানে না। চিরকাল আপনার সম্পর্কে একটা কৌতূহল যে জ্যোতি বসু বোধহয় ভীষণ রাগী, জ্যোতি বসু খুব খারাপ মানুষ, জ্যোতি বসু কারোর সাথে দেখা করে না, ইত্যাদি ইত্যাদি আপনার সম্পর্কে যার ভাবে। আর না হলে ভাবে যে জ্যোতিবাবু দেবতার মতন দূরে থাকে, তাকে দেখা যায় না। তা আপনি একটু কেন মানুষের কাছে, মানুষ চায় আপনাকে, বাচ্চারা তারা আপনার কাছে চায় একটু। এই জন্য অনেক বোঝাবার পরে এই যে জ্যোতিবাবুকে রাজি করাতে পারলাম, এটা একটা ঐতিহাসিক, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক বিষয়। সুভাষ, আমি আর জ্যোতিবাবুকে রাজি করালাম, আমরা জন্মদিন করলাম। এবং সেই জন্মদিনটাতে ইন্দিরা ভবনের দরজাটা সকাল থেকে যে খোলা থাকতো, যে স্কুলের থেকে সেই স্কুল ছুটি করে ছেলেমেয়েরা মিছিল করে আসতো, সব স্তরের মানুষ, মানে মনে হলো যেন সকলে অপেক্ষা করছিল, এই দরজাটা খোলার যেন অপেক্ষা করছিল যে কবে জ্যোতিবাবুর কাছে পৌঁছতে পারবে। ভীষণ ভালো লাগতো। জ্যোতিবাবু পরে খুব এনজয় করতেন, মনে হয় জ্যোতিবাবু খুবই খুশি হতেন, কারণ এই ছেলেমেয়েরা বাচ্চারা আসতো। হ্যাঁ, পরে আমরা কেকও কাটিয়েছি। এটা যে মানে সবটা একটু ধীরে ধীরে করেছি, একদিনে শুরু করিনি, একটু সইয়ে জ্যোতিবাবুকে এটা করতে হয়েছে। তা এটা জ্যোতিবাবু নিজেও শেষে এনজয় করেছেন। আমরা জ্যোতিবাবুর একটা মোমের মূর্তি করেছিলাম, অনেকের মোমের মূর্তি করেছিলাম। আজকে সেই মূর্তিগুলি এখানে এই মাদার মিউজিয়াম যেটা করেছে সেইখানটাতে শোভা পায় সেটা। এই মূর্তিগুলি আমরা তৈরি করিয়েছিলাম, শিল্পী ছিলেন সুশান্ত রায় আসানসোলের। সুভাষদা তাকে আবিষ্কার করে তাকে দিয়ে মোমের মূর্তি রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর, নজরুল, জগদীশচন্দ্র বসু, তোমার মারাদোনা, মান্না দে, হেমন্ত, লতা মঙ্গেশকর, কার না মূর্তি তৈরি করা হয়েছে, 18টা মূর্তি তৈরি করেছিলেন সুভাষদা, যে এটাকে একটা মিউজিয়াম করবেন বলে। তো কমপ্লিট করতে পারেনি, পরে ও সুভাষদার একটা মূর্তি তৈরি করলো সুভাষদা চলে যাওয়ার পরে। তো জ্যোতিবাবুর মূর্তি তৈরি করা হলো, জ্যোতিবাবুর জন্মদিনে সেই মূর্তি আমরা প্রেজেন্ট করলাম। কী করে উদ্বোধন করব, জ্যোতিবাবুর বাড়ির সামনে, যেখানে জ্যোতিবাবুর আমরা মঞ্চের মতন করে জ্যোতিবাবুকে ওখানটায় বসানো, জ্যোতিবাবু ঘর থেকে বেরোচ্ছেন আর মূর্তিটা তার আগে ওখানে দাঁড় করানো রয়েছে। আর জ্যোতিবাবু এসে জ্যোতিবাবুর নিজের পকেট থেকে একটা পেন এনে ওই মূর্তির পকেটে পরিয়ে দিলেন। এই হলো উদ্বোধন। জ্যোতিবাবু দেখে বলছেন, এ কি, এ তো আমি, মানে এত সুন্দর মূর্তিটা। এখন সেই মূর্তিটা, আগে জ্যোতিবাবু যখন ছিলেন, জ্যোতিবাবুর ঘরেই বাইরে বসার ঘরটাতে একটা জায়গা করে রাখা ছিল, ওটা তো এসি ফেসি লাগে, না হলে রাখা যাবে না। পরে ওই শিল্পীর কাছেই ছিল, রেখেছিলাম ওখানেই। তারপরে জ্যোতিবাবুর রিসার্চ সেন্টারটা তৈরি হওয়ার পরে গত বছর এখানটাতে ওই মূর্তিটাকে দিয়েছি আমরা। এই মূর্তিটা ওখানে আছে, লোকে দেখে। দূরত্ব রেখেও জ্যোতিবাবুর মতন একটা মানুষ, তার সাথে আমি সব রকমের কথা বলার একটা সাহস অধিকার অর্জন করেছিলাম। এই অর্জনটা তো ধীরে ধীরে আমি এটা করেছি। তার খেতে ভালো, মানে অভ্যেসগুলো জেনেছি। চাটনি খেতে ভীষণ ভালোবাসতেন, আমের চাটনি, আম সত্ত্ব। জ্যোতিবাবু তার নিজের জীবনীতে লিখেছেন যতদূর মনে পড়ে, আম সত্ত্ব। তখন তো এত লজেন্স ইত্যাদি থাকতো না, ক্যাডবেরি, পকেটে আম সত্ত্ব থাকতো, আম সত্ত্ব খেতে ভালোবাসতেন। এরকম খুব সাধারণ মানুষের মতন খোঁজ খবর রাখতেন কমরেডদের, ওনার মতন করে যতটা উনি পারতেন। দিদি, আর একটা অন্য প্রসঙ্গে আসি, যে উনি ক্রীড়া দপ্তর সামলেছেন, যুব কল্যাণ সামলেছেন, ট্রান্সপোর্ট সামলেছেন, কিন্তু আমরা সংস্কৃতি দপ্তর কোনো সময় ওনার ক্ষেত্রে উনি দেখিনি যে উনি সামলেছেন একজন মন্ত্রী হিসেবে। কিন্তু ওনার সাংস্কৃতিক জগতের যে বিচরণ, যার মধ্যে দিয়ে আমরা হোপ 86 দেখেছি, এবং একাধিক বিভিন্ন সাংস্কৃতিক মানুষের সঙ্গে তার যোগাযোগ, সেখানে দাঁড়িয়ে, এবং আমরা যতটুকু জানি নচিকেতা চক্রবর্তী তারই হাত থেকে মানে প্রোগ্রাম পাওয়ার ক্ষেত্রে বা উঠে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা তিনি নিয়েছিলেন। এবং যখন নচিকেতা ওই গানটি করলেন, যে যার সঙ্গে রবীন্দ্রনাথের ওই গানটি ছিল একলা চলরে, সেই রিমিক্সটা যখন করলেন, সেটা নিয়ে বিতর্কের সময়ও সুভাষদা খোলাখুলি নচিকেতাকে সমর্থন করেছিলেন, যা তার ভাল লেগেছিল বলেছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক।
এখন যখন দেখেন যে এরা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে রয়েছে, কোথাও কি খারাপ লাগে? না দেখো, এটা তো যার যার রাজনীতির বিষয়। মিঠুনকে তো আমরা কোনোদিন, সুভাষদা বা আমরা কোনোদিন রাজনীতি করার কথা মিঠুনকে আমরা বলিনি। বরং সুভাষদা এটা বলতেন যে তুমি তখন হয়তো যে পজিশন ছিল, মিঠুনকে আমরাও অ্যাপ্রোচ করলে জ্যোতিবাবুর সাথেও মিঠুনের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটা আমরা চাইনি কখনোই যে মিঠুনের যে জনপ্রিয়তা সেটা অভিনেতা হিসেবেই, এবং একজন মানে একটু বাঙালি, একটু বেশি বাঙালির ভাবনাটা ওর মধ্যে, ভালোবাসাটা ওর মধ্যে ছিল। বম্বেতে থাকলেও, সেই বম্বে হিন্দিতে থাকলে পরেও একটা বাঙালির প্রতি ভালোবাসাটা ওর একটা ছিল, যে এটাই ভালো, এটাই থাকুক। ফলে কিন্তু ও রাজনীতিতে এসেছে, ওর ভালো লেগেছে, ওর হয়তো মনে হয়েছে এখন তো অনেক দিন হয়েছে অভিনয় জগতের সাথে, এখন ধীরে ধীরে তো সারা জীবন তো কেউ অভিনয় করতে পারবে না, তা ওর ভিতরে এখনও অনেক কিছু দেবার আছে, হয়তো ও সেই জন্য ভিন্ন রাজনীতির জায়গাতে এসছে। সেটার জন্য সম্পর্কের ক্ষেত্রে কোনো দোলাচল তৈরি হয়নি। মিঠুন তো রোজ আমার বাড়ি আসে না, বা ও এত ব্যস্ত মানুষ, ওর ফোন কোথায় থাকে, কিভাবে থাকে সবসময় ধরেও না, আমিও কোনো দিন সেভাবে করিনি। কিন্তু যখনই প্রয়োজন হয়েছে, যখনই ইচ্ছে হয়েছে, তখনই মিঠুনের সাথে যোগাযোগ করতে পারি, বা ওর স্ত্রীর সাথে আমার খুবই যোগাযোগ থাকে, কারণ সেইটাই সহজ যোগাযোগটা রাখা। তারপরে মিঠুনের কোনো সমস্যা, ওর অসুস্থ হয়েছে, মিঠুনকে একবার একটু দেখে না আসতে পারিনি, এসব ব্যাপারগুলো আছে। মিঠুন খুবই মানে স্নেহ ভালোবাসে আমার ছেলেকে, আমাদেরকে খুবই এখনও নিজের লোক বলে মনে করে, আমরাও তাই করি। কাজে ও যখনই একটু সুযোগ পায় হয়তো টুক করে একবার এসে ঘুরে যায়, এখনও সেটা করে। শুটিং করতে এলো হয়তো ভোরবেলা 7টার সময় মিঠুন এসে হাজির, এরকম হয়, এইভাবেই আছে। সেই সম্পর্কটা এখনও আছে। এখন দেখো, সুভাষদা থাকলে যেভাবে এটা থাকতে পারতো, আজকে সেইভাবে থাকা তো সম্ভব নয়। ফলে রাজনীতি এক্ষেত্রে কোনো অন্তরায় তৈরি হয়নি। আমিও ওকে প্রভাবিত করব না, ও আমাকে প্রভাবিত করতে পারবে না, কাজে এখানটায় কোনো বিরোধের প্রশ্ন নেই। আর সাংস্কৃতিক জগতের কথা যেখানে বলছে, দেখো এটা সহজাত। সুভাষদা কিন্তু ভালো গান গাইতে পারত, এবং সুভাষদার ফ্যামিলিতেও আমি দেখেছি আমার ভাসুরেরা ভালো গাই। তখন গণনাট্য পার্টির যে কোনো প্রোগ্রামের আগে গণনাট্যের সঙ্গীত হতো, আর গণনাট্যের সাথে হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে হেমন্ত মুখার্জি, দেবব্রত, সুচিত্রা, সলিল চৌধুরী সবাই যুক্ত। আর এই সমস্ত গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি, সুভাষদাও ঠিক সেই রকমই এই সব গান শুনতে শুনতে বড় হয়েছে। ওর ভিতরে একটা সাংস্কৃতিক চেতনাটা ছিল। রবীন্দ্রনাথ একেবারে ওর মজ্জায়, ও দেখাতে পারে না, ও বলতে পারেনি, ও দেখাতে পারে না যে ও কতটা রবীন্দ্র ভক্ত, কিন্তু ও মানে আমি দেখেছি যে নাটক কবিতা তো সবাই পড়ে, কিন্তু ওর সুযোগ পেলে পরই ওর অন্যান্য পড়াশুনোর পাশাপাশি রবীন্দ্রনাথ, তার প্রবন্ধ, তার চেতনা, তার সমাজ, তার গ্রাম, তার রাশিয়া, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কৌতূহল এবং খুব পড়াশুনো করতে এই সমস্ত বিষয় নিয়ে। ফলে দেখা গেছে যে সমস্ত সম্প্রদায়ের শিল্পীরা, সে তারা তাঁত বনে যে মাটির তৈরি করে, যে মূর্তি তৈরি করে, যে সেই শিল্পী থেকে শুরু করে বাদ্যযন্ত্রের শিল্পী থেকে কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, এদের প্রত্যেকের সাথে অভিনয় করে যারা, সকলের সাথে একটা অদ্ভুত সুভাষদার সম্পর্ক দেখেছি, সকলের সাথে, সব স্তরে। ফলে ও যখন সুযোগ পেয়েছে, ওর মনে হয়েছে যে এটা করলে ভালো হয়, সেই কারণে এই শিল্পীরাও ওর কাছে দেখেছে যে এই মানুষটার কাছে গেলে, ওর গেছে যে এই মানুষটার কাছে গেলে পরে কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে, নানান রকমের সহযোগিতা থাকতে পারে। ও আমাদের এই টালিগঞ্জের শিল্পীরা কে না এসছেন এখানে, আমার পাতিপুকুরের বাড়িতে, সেখানটাতে তরুণ মজুমদার থেকে, নিমু ভৌমিক থেকে, অনুপ কুমার থেকে, কারা আজকের মাধবীদি, প্রত্যেকে এসছেন এখানটাতে। তাদের তখন ওই যে সংগঠন, শিল্পী সংসদ ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত প্রশ্নে সকলে তারা এসেছেন, তাদের সমস্যা দূর করার প্রশ্নে। সঙ্গীত শিল্পীরা তখন একটা মরা সময় চলছে, বামফ্রন্ট সরকার আসার আগের যে সময়টা একটা মরা সময়,
শিল্পীরা, পশ্চিমবঙ্গ ছিল এখানটাতে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে জলসা হতো। আমরা ছোটোবেলায় রাত জেগে জলসা দেখতাম, রোশন কুমারীর নাচ দেখতাম, কেরামতুল্লার ইয়ে দেখতাম, তবলা দেখতাম। তো সেসব তো ছিল না। শ্যামল মিত্র, মানব মুখার্জি এই মতিঝিলে রাত জেগে সেখানে বড় বড় প্যান্ডেল করে সেখানে প্রোগ্রাম হতো। এই সব তো ছিল, সব তো বন্ধ হয়ে গেছিলো। গুন্ডামিতে এসব বন্ধ হয়ে গেছিলো, সব কালচার বলে তো কিছু ছিল না। আর সে তো সবাই জানে, জরুরি অবস্থা, নজরুল, রবীন্দ্র, সুকান্ত বন্ধ, এগুলি আর নতুন করে বলার কিছু নেই। তো এইরকম একটা বন্ধা অবস্থাতে শিল্পীরা যাবে কোথায়? এবং তার মধ্যে মনে আছে বোধহয় সকলেরই যে বামফ্রন্ট সরকার ঠিক আসার আগেই সুভাষ সরোবরে একটা কালচারাল প্রোগ্রাম হয়েছিল, এবং সেই কালচারাল প্রোগ্রামে রাত্রে এত অসভ্যতা হয়েছিল নাকি যে সমস্ত সারা ভারতবর্ষের মিডিয়া সেখানটাতে দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে, কলকাতায় কোনো মেয়েরা থাকতে পারে না। সেখানটাতে রাত্রবেলা ওখানটাতে এত জঘন্য ঘটনা ঘটেছে যে সকালবেলা লরি লরি মেয়েদের পোশাক নাকি ওই রবীন্দ্র সরোবরের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এত খারাপ জায়গা পশ্চিমবঙ্গ। আর তারপর এসছে বামফ্রন্ট সরকার, যে এখানটাতে তো মানুষের কোনো গণতন্ত্র তো নেই, মেয়েদের কোনো ইজ্জতই নেই। সেই রকম একটা জায়গাতে এই হোপ 86 করে যে 1,20,25,000 মানুষ বসে বম্বের শিল্পীদের প্রোগ্রাম দেখতে পারে, সেখানে কোনো নুইসেন্স হয় না। এইটা একটা প্রমাণ করা সারা ভারতবর্ষের কাছে একটা সংবাদ গেছে, এটা যে বামফ্রন্ট সরকার এখানে আছে, মানুষের অধিকার, নিরাপত্তা এখানে সুরক্ষিত, এই খবরটা গেছে। তার জন্য কই জ্যোতি বসু তো আপত্তি করেননি। একটু বিতর্কিত একটা বিষয় আসি, যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে, তার নিজেরই তৈরি যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে, কিন্তু সেখান যুবভারতী নিয়ে কিছু বিতর্কও থাকে। যে অনেক ক্ষেত্রে কেউ কেউ বলতো যে সেখানে দুর্নীতির আখড়া, তারপর পিনাকি বা হাটকাতা দিলীপের নাম বারবার সুভাষদার সঙ্গে জড়িয়ে দেওয়ার বিষয়গুলো আসতো। এই বিষয়টা যদি একটু আলোকপাত করো। দেখো, এই যে আমি বললাম যে এগুলো যারা মানুষের সাথে থাকে, মানুষের সাথে কাজ করে, তাদের সাথে তো অনেক রকম লোকের সাথেই তাদের মেলামেশা করতে হয়। যারা শুধু রাজনীতি করে তাদের বিষয়টা একরকম, যারা আবার প্রশাসনের ক্ষেত্রে থাকে তাদের কাছে এই বিষয়গুলি একটু বেশি এসে পড়ে। তা সুভাষদা তো এই সমাজের একজন, তার কাছে নানান টাইপের মানুষ আসে, নানান সমস্যার জন্যে আসে। কেউ চাকরির জন্য আসে, কেউ আশ্রয়ের জন্য আসে, কেউ কলেজে ভর্তি, স্কুলে ভর্তির জন্য আসে, কেউ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আসে, কেউ মেয়ে পালিয়ে গেছে তাকে খুঁজে দেওয়ার কথা বলে, কেউ স্বামী স্ত্রীর ঝগড়া সেটা মিটিয়ে দেওয়ার কথা বলে। তো সুভাষদার কাছে তো মানে সব, যারা মানুষের জন্য কিছু করতে চায়, না চাইলে কেউ আসে না, চাইলে এটা সুভাষদা চাইতো, করতো বলে মানুষ মনে করতো গেলে কিছু হবে। সেই রকম সুভাষদার কাছে বহু টপের মানুষ আসে। তাই কোনো দিন হাত কাটা দিলীপ এসেছে কি না সে আমি জানি না। আর ওই স্টেডিয়ামটা, সেখানে তো সব মানুষ আসতে পারতো। সেখানটাতেও ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম আমরা আজও চালাই, সেটা সুভাষদার তৈরি করা একটা সংগঠন। সেই সংগঠন সেখানটাতে যে সমস্ত ছেলে মেয়েরা সেখানে প্রশিক্ষণ পায়, সেখানে বড় বড় কোচরা এসে সেখানে শেখায় ক্রিকেট, ভলি, ফুটবল। আমাদের ওই সংস্থার ছেলেমেয়েরা তারা সমস্ত অল ইন্ডিয়ার ক্রিকেটে চান্স পায়, তারপরে জিমন্যাস্টিকে চান্স পায়। এরকম একটা অত্যন্ত বড় একটা সংস্থা, সংগঠন সেটা ছিল, আজও আমরা টিকিয়ে রেখেছি সেটাকে। কাজে সেখানটাতে কত রকমের মানুষ আসে। সেখানটাতে কেউ যদি বলে, অনেক মানুষ ওখানে তো তরিত তোপদার গিয়ে সন্ধেবেলা আড্ডা মারছেন, পার্টির বহু নেতারা ওখানে বসে সুভাষদাকে ধরতে পারছে না, কোথায় ধরবে সুভাষরে, ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে গেলে সুভাষকে পাওয়া যাবে, এরকম কান্তি গাঙ্গুলি আসতেন। তো এরকম তো বহু মানুষই সেখানে আসতেন দেখা করার জন্য। কাজেই সেই ক্ষেত্রে দুর্নীতি কী করে হয়েছে সেখানে জানি না আমি। একটা বোধহয় তোমারও খেয়াল আছে, একটা ঘটনা শুনেছিলাম হয়তো, যে কাকে কোথায় ওখানে ইয়ের মধ্যে কোথায় যেন ওই হোস্টেলে পাওয়া গেছে। এখন হোস্টেলে এসে কে থেকেছে একটা মন্ত্রী আজ বলতে পারবে? একজন মন্ত্রী তার ওই হোস্টেলে একটা রুম ভাড়া নিয়ে কোন লোক আছে, এটা কারোর পক্ষে বলা সম্ভব? যদি কেউ সেখানে তাকে ঢুকিয়েও থাকে, তার জন্য সুভাষ চক্রবর্তীর কী দায় আছে? আমরা একদম শেষের দিকে ইন্টারভিউর একটা প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আবেগটা কি প্রশাসন চালানোর ক্ষেত্রে ওনার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে? দেখো, কমিউনিস্টরা হচ্ছে সবচেয়ে আবেগপ্রবণ মানুষ। ভেতরে যদি আবেগ না থাকে তাহলে
দেশের জন্য, মানুষের জন্য মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারে না। কমিউনিস্টরা হচ্ছে সেই আবেগপ্রবণ। সবচেয়ে হচ্ছে সকলের ভালো করার ইচ্ছে, মানুষের ভালো করার ইচ্ছেটা। বুদ্ধদাও তো যেগুলো করেছে সেগুলো ভালো করতে চাই বলেই করেছে। আজকে সিঙ্গুরটা করতে চাওয়াটা, সেটা তো এই ভালো করতে চাওয়ার জন্যেই। এবার সেই সিঙ্গুরটা করতে গিয়ে সেখানটায় যে বাধার সৃষ্টি হয়েছে, সেই বাধাটাকে অতিক্রম করার ক্ষেত্রে তো আবেগ কাজ করেনি। হয়তো সেখানটায় কোনো যে পথ নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিভাবে এটাকে ওভারকাম করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আরেকটু ভাবা যেত। কিন্তু সেই ক্ষেত্রে সমস্তটা মিলিয়েই এটাকে আমি ব্যর্থতা বলতে আমি রাজি না। দিদি, একদম শেষ প্রশ্ন। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে বামেরা শূন্য। আমি প্রথম যে প্রশ্নে ছিলাম, আবার সেই প্রশ্নেই আসছি। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, বামেরা শূন্য। আশা করছেন যে 26-এর নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবেন? অন্তত শূন্য থেকে মহাশূন্যে না গিয়ে অন্তত এক হবে। অবশ্যই, অবশ্যই সেটা হবে। 26-এ দেখবে যে মানুষ এই অসহনীয় অবস্থার থেকে মানুষ মুক্তি চায়, মুক্তি চাইছে মানুষ। এবং এটা যারা ক্ষমতায় আছে তারা এটা জানতে বুঝতে পারছে বলেই তাদের যে কর্মসূচি, তারা যেভাবে নেমেছে মানুষকে প্রভাবিত করার জন্যে, মানুষকে একদিকে তাদেরকে কিছু উপঢৌকন দেওয়ার মধ্য দিয়ে, তাদেরকে কিছু অনুদান দেওয়ার মধ্য দিয়ে, তাদেরকে কিছু আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে, আর অপরদিকে হচ্ছে যে এইটা করো তাহলে এটা পাবে, এটা করো তাহলে এটা করব, এই যে জায়গাটা। এবং এই যে ভয় পাচ্ছে এসআইআরে, তাদের ডেড ভোট চলে যাচ্ছে, তাদের লেট ভোট চলে যাচ্ছে, একটা ভয়ানক ভয় পাচ্ছে তারা। আমরা মানুষের পক্ষে, মানুষ তার নিজের ভোটটা যাতে সে নিজে দিতে পারে, কোনো ভোটারের নামটা যাতে কাটা না যায়, আমরা সেই দিক দেখার জন্যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা শিবির করছি, বিভিন্ন জায়গায় আমরা যা ভোটারদের তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এটা তারাও বোঝে। যে শুনলে অবাক হয়ে যাবে যে পরশুদিন আমার বাড়িতে রাত্রি 9:30 10টার সময় বালিগঞ্জ থেকে এক ভদ্রমহিলা এসছেন, বছর 70-এর এক ভদ্রমহিলা। তার ওই পার্ট নাম্বার জানার জন্যে, বোঝার জন্যে, সেই এলাকায় কাউকে জানে, সে আগে থাকতো যেখানে, সেখানে কাউকে সে ধরতে পারছে না। সে আমাদের ওখানে যে শিবির টিবির আছে এগুলির খোঁজ পায়নি, উনি এসছেন তার পার্ট নাম্বার আর এইটা তার জানার জন্যে। এই যে কাজটুকুন সে যাদের কাছে ঘুরেছে তারা সেটা করেনি, তাদের সাহায্যটুকুন করেনি। সে ওই রাত্রে আমার কাছে এসছে যে আপনি পাতিপুকুরে থাকতেন, আপনি বলতে পারবেন, এই জন্য আপনার কাছে এসছি। তা মানুষের মধ্যে একটা আগ্রহ, সে কেন, সে কিন্তু তৃণমূলকে ভোটটা দেবে বলে আসেনি, সে তার ভোটটাকে এনশিওর করতে চাইছে যাতে বিরুদ্ধে ভোটটা দিতে পারে। দিদি, শেষে একটা আবদার আছে, রাখা না রাখা আপনার দায়িত্ব। এই সময় আপনার কোনো গান বা আবৃত্তি মনে পড়ছে, সেটা যদি একটু ভাগ করেন। এই রে, গান আবৃত্তি তো সবসময় মনে পড়ে। যেটা মনে হচ্ছে একটু যদি ভাগ করেন। আমি যাব না কোথাও, তোমাদের ছেড়ে, তোমাদের সাথেই থাকবো পাশে পাশে চিরকাল। আমি যাব না কোথাও, তোমাদেরই ওই উঠোনের পাশে ঘাসে নিত্যদিন ফুল করব, সকালে বিকেলে প্রতিদিন। আমি যাব না কোথাও, ওই যে ঝাঁকড়া মাথা আম গাছটা, যার ডাল দিঘির চিবুক একটুখানি ছুঁয়ে দিয়ে যায়, সেইখানেই আমি সাঁতার কাটব দুপুরে বিকেলে। আমি কোথাও যাব না, কারণ গেলে ভালোবাসা একটু একটু করে মরে যেতে থাকে, কিছুতেই আর ফিরে আসা যায় না। আমি তাই যাব না, আমি থাকবো তোমাদের পাশে পাশে, তোমাদের মিছিলে, তোমাদের স্লোগানে, তোমাদের লড়াইয়ের পাশে পাশে চিরকাল। অনেক ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম রমলা চক্রবর্তীর সঙ্গে, এবং এই সময়ের মধ্যে তিনি তার দীর্ঘ যে রাজনৈতিক প্রজ্ঞা বা অভিজ্ঞতা তা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, এবং তার পাশাপাশি সুভাষ চক্রবর্তীর রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার ব্যক্তিগত জীবন
সেটাও কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করলেন। আপনারা নজর রাখুন কেটিভি বাংলায়।